প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ভূতের গল্পের আয়োজনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে ভূতের গপ্পের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভূতের গপ্পের দ্বিতীয়তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন ভূতের গপ্পে আমরা প্রতিদিন একটি করে স্টোরি শেয়ার করি। আশা রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন এবার শুরু করা যাক। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিট্যান্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, একটি মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দরগা বাজার এলাকায়। ঘটনাটি উনি শুনেছিলেন 2008 কি 9 সালের দিকে। এই ঘটনাটি যে উনি আসলে কেউ ওনাকে বলেছে এভাবে শুনেছেন, বিষয়টা এরকম না। উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। 2008-9 সালের দিকে ওনার বয়স ছিল এরকমই 8-9 বছর, এরকম আর কি ওনার বয়স আর কি। দাদির সাথে ঘুমাতেন। দাদির ওই সময় বয়স ছিল 70-এর কাছাকাছি, ওই সময়ের কথা বলছি আর কি। তো দাদি উনি একজন আধ্যাত্মিক টাইপের মহিলা আর কি। উনি বেশ পীর ভক্ত একজন মানুষ। আধ্যাত্মিকতা ওনাকে খুব বেশি করে টানে, ছোটবেলা থেকেই ওনাকে টানে এটা। ওনার কাছে ওনার অনেক পরিচিত লোকজন আসতেন, ওনার সাথে গল্প করতেন, মজা করতেন ওনার সাথে। ওনার অনেক বান্ধবীরাও দূর দূরান্ত থেকে দেখা করতে আসতেন। আর যখন আসতেন, দাদির জন্য কিছু উপঢৌকন নিয়ে আসতেন। দাদি অনেকের সাথে যখন গল্প করতেন তখন এই বিজয় ভাই শুনতেন। একবার হয় কি, একজন ভদ্রমহিলা আসছেন, উনি ওনাদের এলাকারই আর কি, খুব পরিচিত আর কি। দাদির সাথে দাদির খুব কাছের একজন মানুষ গল্প করছেন। ওই সময় আবার বিজয় ভাই ঘরের ভেতরে বিছানার উপর শুয়ে আছেন। উনি শুনছেন যে কি হচ্ছে, কি গল্প করছে। তো ওই ভদ্রমহিলা দাদিকে বলছেন যে ও বুঝি আমার কোমরে না প্রচণ্ড ব্যথা, এত ব্যথা আমি কাজ কাম তো করতেই পারি না, বিছানায় একবার শুলে উঠতে পারি না, এপাশ ওপাশ করতে পারি না, অনেক ধরনের জরুরি কাজকর্ম আমার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ব্যথার কি সমাধান করা যায়? তুমি তো এরকম কাজ অনেক করছো, আমার একটা সমাধান করে দাও না। এই কথা শোনার পর দাদি একটি বিষয় বলেন, আর সেটি মূলত এই বিজয় ভাই শুনেছিলেন। দাদি গল্প করেন যে ওনার বয়স যখন 40-এর কাছাকাছি তখন একটি ঘটনা ঘটেছিল। দাদি ওই সময় উনি কয়েকটা কাজ করতেন। সেটা হচ্ছে যে ওনার আরেকজন বান্ধবী ছিল যার নাম হচ্ছে রহিমা। তো এই রহিমা কি করতেন, বিভিন্ন মানুষদের বিভিন্ন যে সমস্যা থাকে, বিশেষ করে অসুখ বিসুখ, এই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথা বা এই টাইপের আরও যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো উনি শুনতেন আর সেটা সমাধানের জন্য একটা কাজ করতেন। আর সেই কাজে দাদিও সহযোগী হতেন, দাদি নিজেও করতেন। সেটা হচ্ছে যে এই ধরনের রোগীদের কাছ থেকে টাকা পয়সা নিতেন, নেয়ার পর এটা সমাধানের জন্য শক্তিশালী কিছু জিনদেরকে ভোগ দিতেন। ওনারা জিন সাধনা করতেন না, কিন্তু জিনেদেরকে ভোগ দিতেন। এই ভোগ দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি ছিল। অনেকগুলো মোমবাতি, তারপর মাটির হাড়ির মধ্যে মিষ্টি আর কিছু দোয়া দুরুদ আছে। এটা আসলে দোয়া দুরুদও বলা যাবে না, এটা এক ধরনের বিশেষ রিচুয়াল আর কি, সেটা পালন করতে হতো। এই জিনিসটা ওই যে রহিমা দাদি যিনি, উনিও করতেন। আবার যখন উনি কোনো কারণে পারতেন না, সবসময় একজন মহিলা মানুষ রাতের বেলা কোনো একটা জায়গায় গিয়ে এই জিনদেরকে ভোগ দিতে যাবেন, এটাও তো পসিবল হয় না, তখন দাদিকে দিতেন। অনেক সময় বাড়িতে গেস্ট আসতো, এক একজনের বাসায় তো এক এক ধরনের সমস্যা লেগেই থাকে, তো ওইভাবে নিজেরা মেইনটেইন করতেন আর কি। দাদি পারলে দাদি যেতেন, না পারলে ওই রহিমা দাদি যেতেন। এভাবে দুজন মিলেই এই কাজগুলো করতেন। এই কাজগুলো করার সময় ওনারা একটা বিশেষ জায়গায় যেতেন। ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিল রয়েছে, বেশ বড় বিল, সেটা এখনও আছে। তো ওই বিলের একটা জায়গায় অনেক আগে থেকেই একটা বড় একটা গর্তের মতো ছিল। সেখানে একটা উঁচু ঢিবির মতো আছে। আবার সাইডে ওই উঁচু ঢিবির উপর বসে ওনারা নির্দিষ্ট রিচুয়ালটা করতেন। তখন পানির ভেতর থেকে নাকি কোনো একটা জিন উঠে আসতো। সে এসে ওই মিষ্টিগুলো নিত, কি জন্য আসে সেটা জিজ্ঞেস করত, আর সেই সমাধানের পদ্ধতি সেটা বাতলে দিত, অথবা সেই জিনটা নিজেই সমাধান করে দিত। অনেক মানুষ ভালো হয়েছে। এই কাজগুলো এই যে রহিমা দাদি আর বিজয় ভাইয়ের দাদি, ওনার নাম হলো কমলা, এই কমলা দাদি, এই দুজন মিলেই করতেন। সব কাজ পরামর্শ করেই করতেন আর কি। তো একজন মহিলা এরকম আসছে, তার প্রচণ্ড কোমরে ব্যথা, এমন কোমরে ব্যথা তার চলাই দায়।
যখন এই কমলা দাদির কাছে আসছেন ওই মহিলা, তখন কমলা দাদি বলেছে, ঠিক আছে, এটা সমাধান হবে, তুমি চলে যাও আর এই জিনিসগুলো এনে দাও। ওই মাটির হাঁড়ি, মিষ্টি আর অনেকগুলো মোমবাতি, 10-12টা না আরও বেশি। তো ওই মহিলা সেগুলো এনে দেয়। এরপর দাদি বলেন, ঠিক আছে, তুমি চলে যাও, বাকিটা আমি দেখব। গভীর রাতের বেলা দাদি একা একা চলে গিয়েছেন ওনার বাড়ি থেকে কিছুটা দূরে, সেই জায়গায়, বিলের সেই জায়গাটাতে যেখানে ঢিবির মতো আছে। সেখানে উনি বসে ওই রিচুয়ালটা করবেন। আর উনি যখন ওই বিষয়টা করবেন, এটা কিন্তু আবার ওই রহিমা দাদিকে বলে গিয়েছেন যে আমি তো আজকে একটা কাজে যাব। ওই রহিমা দাদিকে দিতে চেয়েছিলেন কাজটা, কিন্তু রহিমা দাদি বলবেন যে ওনার বাড়িতে নাকি মেহমান এসেছে, উনি যেতে পারবেন না। এই কারণে দাদি সেখানে গেলেন। দাদি তো এর আগেও অনেকবার গিয়েছেন, কখনো কোনো সমস্যা হয়নি। এই কাজটা করতে করতে উনি জিন দেখলে আসলে আর ভয় পেতেন না। কারণ হচ্ছে উনি কিন্তু জিন সাধনা করতেন না, কিন্তু যেই পদ্ধতিতে এই কাজটি করতেন, এই পদ্ধতিতে জিনেরা এসে ভয় দেখাতো না। তারা ওই ভোগটা গ্রহণ করত আর ওই নির্দিষ্ট কাজটা করে দিত, এই এতটুকুই, আর কিছু না। তো দাদি তো গিয়েছেন। যাবার পর উনি যেখানে বসেছেন তার চতুর্দিকে মোমবাতি জ্বালিয়েছেন, আর সামনে মাটির হাঁড়িতে ওই মিষ্টিগুলো রেখে উনি ওনার মতো করে রিচুয়াল করা শুরু করেছেন। করছেন অনেকক্ষণ হয়ে যায়, কোনো সাড়া শব্দ আর নাই। এতক্ষণ কিন্তু কখনো হয় না, মানে লাগে না এত সময়। এই অল্প সময়, 15-20 মিনিট ম্যাক্সিমাম লাগে, এর বাইরে কিন্তু লাগে না। এদিকে দাদি ঘন্টা পার করে ফেলছেন, কোনো সাড়া শব্দ নাই। এদিকে মোমবাতিগুলো আস্তে 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 তো ক্ষয় হয়ে যাচ্ছে। যদিও বা ওনার কাছে একাধিক মোমবাতি ছিল, কোনোটা যদি একদম ক্ষয় হয়ে যায় তাহলে সেই জায়গায় আরেকটা রিপ্লেস করে দেবেন, কিন্তু কোনো মোমবাতি যেন একদম নিভে না যায়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আর এমনিতেই তো বিলের ওই ফাঁকা জায়গায় বাতাস তো চতুর্দিক থেকে আসে, বাতাসে যদি নিভে যায় সেই বিষয়টা একরকম, কিন্তু একদম ক্ষয় হয়ে যেন না নিভে যায়, এটা নিশ্চিত করতে হবে। বাতাসে নিভে গেলে ওটা আবার জ্বালায় দিতে হবে। দাদি এরকম করছেন, উনি ওনার মতো করে সেই রিচুয়ালগুলো করে যাচ্ছেন। আসে না। মোমবাতি একদম শেষ দিকে যখন চলে আসে, আর হয়তোবা ম্যাক্সিমাম 10 মিনিট জ্বলতে পারে, ওই সময় হঠাৎ করে ওনার সামনে থাকা পানির যে একটা ডোবার মতো আছে, বেশ বড় সাইজের ডোবার মতো, ওটা সবসময়ই সেখানে পানি থাকতো, ওই পানিতে ভয়ঙ্কর রকমের ঢেউ ওঠা শুরু হয়। এটা দেখে দাদি আসলে ওই সময় ভয় পান নাই, বেশ অবাকই হয়েছেন। কখনো তো এইভাবে আসে না, স্বাভাবিকভাবেই আসে। তখন একদম মানুষের বেশে আসে, মিষ্টি খায়, চলে যায়, সমস্যার কথা শুনে, কার কি সমস্যা এটা শুনে চলে যায়, এরকম তো হয়। তারপর উনি দেখছেন যে আসলে ঘটনাটা কি ঘটে। এরপর উনি দেখেন ওই পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির বিশাল বিশাল 3টা বুনো শূকর ভেসে উঠেছে। জঙ্গলে যে ওয়াইল্ড হগ যেগুলো থাকে আর কি, বন্য শূকর, সেগুলো কিন্তু দাঁত থাকে অনেক বড় বড়। তো এই রকম বন্য শূকর, কিন্তু সেগুলো সাইজে অনেক বড়, আর চোখ দুটো মনে হচ্ছে ভয়ঙ্কর লাল টকটকে কয়লার মতো জ্বলছে। এই 3টা ছিল ওখানে, দাদির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে গর্জন করছে। শূকর যেভাবে গর্জন করে ওইভাবে গর্জন করছে। আর আমরা দেখি যে শূকর কিন্তু ওই যে মাটি খুঁড়ে ফেলে একদম। ওরা পুকুরের পাড়গুলো, অর্থাৎ ওই ডোবার পাড়গুলো একদম খুঁড়ে সব তছনছ করে ফেলছে। একদম মাটি মনে হচ্ছে একদম লাঙল দিয়ে ফেলবে সব, আশেপাশে যা আছে এমন অবস্থা। আর আশেপাশের মাটিগুলো ঝুরঝুর করে ওই পানির মধ্যে পড়ে আসছে, মানে পড়ে যাচ্ছে আর কি, ক্রমাগত পড়ছে, কারণ ওরা মাটি আলগা করে ফেলছে, সেগুলো পড়ছে। তো এভাবে ওরা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, দাদির একদম কাছাকাছি আসছে না। এরকম চলল মাত্র কয়েক মিনিট। এরপরেই হঠাৎ করে এই 3টা শূকর ভ্যানিশ হয়ে গেল। দাদি চিন্তা করলেন, যাক এগুলা গেছে, ভালো হয়েছে। কিন্তু না, এরপরে আবার পানিতে ভয়ঙ্করভাবে আন্দোলন শুরু হলো। এবার পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির 3টা বিশাল বড় বড় শেয়াল উঠে আসছে। এই শেয়ালগুলো ঠিক তার স্বরে, শেয়াল যেভাবে ডাকে ওইভাবে প্রচণ্ড শব্দ করে ডাকাডাকি করছে, এমন ডাক দিচ্ছে মনে হচ্ছে কানের তালা ফেটে যাবে। সেগুলো দাদিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু মনে হচ্ছে একদম কাছে এসে থেমে যাচ্ছে। ওই মোমবাতির আলো যতটুকু যাচ্ছে ওইখান পর্যন্ত তারা
তারা আসছে, এরপর আর আসছে না। এরাও কিছুক্ষণ ডাকাডাকি করে ভ্যানিশ হয়ে গেল। দাদি কিন্তু এবার মারাত্মক ভয় পেয়েছেন, কারণ হচ্ছে দাদি এই জিনিসগুলো দেখে অভ্যস্ত নন। উনি স্বাভাবিক সুরজ যেটা সেটা দেখে অভ্যস্ত, এটাতে উনি ভয় পান না। কিন্তু এরকম তো কখনো হয় নাই, আর এই কাজ উনি নতুন করছেন না, হলেও 50-60 বার এটা করেছেন, কখনো এরকম হয় নাই। তাহলে এবার ওরা কেন আক্রমণাত্মক হলো, এটা উনি বুঝতে পারছেন না। এখন ওদিকে মোমবাতি বেশ কয়েকটা একদম নিভু নিভু অবস্থায় চলে আসছে। তখন ওনার কাছে থাকা এক্সট্রা মোমবাতি কয়েকটা রিপ্লেস করে দিলেন। এদিকে মোমবাতি তো খুব বেশি আনা হয় না, কারণ উনি তো এর আগে যতবার করেছেন 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে। কোনো মোমবাতি হয়তো বা অর্ধেকটাও শেষ হয় নাই, এর মধ্যেই সবসময় হয়ে গেছে। কখনো তো এই ধরনের সিচুয়েশনে উনি পড়েন নাই। এরপর যেটা হয় সেটা হচ্ছে উনি দেখেন পুকুরের মধ্যে আবার পানি, এবার মনে হচ্ছে আরও ভয়ঙ্করভাবে আন্দোলিত হচ্ছে। এইবার পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির 3টা বিশাল বড় বড় হাতি বের হয়েছে। এই হাতিগুলো যে দাঁত, এই দাঁতগুলো মারাত্মক ভয়ঙ্কর। সেই প্রাগৈতিহাসিক কালের ম্যামথ যে লোমশ হাতিগুলো বরফ যুগে ছিল, মনে হচ্ছে সেই রকম হাতি, খুবই ভয়ঙ্কর। এই হাতিগুলো এমনভাবে গর্জন করতে করতে দাদির দিকে এগিয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি তাকে পিষে মেরে ফেলবে। এবার তো দাদি মারাত্মক ভয় পান। চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, না হলে তো এরকম হওয়ার কথা না। এমন সময় পেছন থেকে হে কমলা, হে কমলা বলে কে যেন ডাকতেছে। দাদি চমকে উঠে পেছন দিকে তাকিয়ে দেখে, আরে কে? তার বান্ধবী রহিমা। উনি তাকে দেখে চিনতে পারেন। তখন ওই রহিমা দাদি বলছেন, এই কমলা, তোর বাসায় গেছিলাম আমি, তোর এত দেরি হচ্ছে দেখে আমি চলে আসি, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। ওদিকে এই যে এই হাতি বা এরকম কিছু যে সামনে আছে, এটা কিন্তু ওই রহিমা দাদি দেখেন নাই। তখন কমলা দাদি গিয়ে রহিমা দাদিকে জড়ায় ধরেন, বলতেছেন যে আরে তুই এমন সময় আসছিস, তুই না আসলে তো আজকে আমার প্রাণ বাঁচানাই দায় হয়ে যেত, আমি তো বিশাল বিপদে পড়ে গেছিলাম, চল 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 তাড়াতাড়ি চল। ওখানে ওই সব কিছু রেখেই, ওই যে মিষ্টি ছিল, হাড়ি ছিল, এগুলো সব কিছু রেখেই দাদি ওই রহিমা দাদির সাথে চলে আসেন। আসলে ওরা যে কেন এত আক্রমণাত্মক হয়েছিল এটা দাদি জানতে পারেন নাই। তবে এই ঘটনার পর দাদি কখনোই আর এই কাজ করেননি। এই কাজ ওই রহিমা দাদিও ছেড়ে দেন, কমলা দাদিও ছেড়ে দেন। বুঝতে পেরেছিলেন যে এই কাজটা ওনাদের আসলে ভালো হচ্ছে না, কেননা এটা করার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এটা সত্য। বিনিময়ে তো ওনারা কিছু উপঢৌহ নিচ্ছেন, যে যার সাধ্য অনুযায়ী দেয়। হতে পারে যে জিনেরা এই বিষয়টা ভালোভাবে নেয়নি, এই জন্য তারা ক্ষিপ্ত হয়েছিল। এইবার আর তারা এই কাজগুলো করতে চায় নাই। আর ওনারা তো সাধনা করে এগুলোকে নিয়ে আসেন নাই, এগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে ডাকতেন, ওরা ওই ভোগ খেয়ে যেত, তারা ওই কাজটা করে দিত। এরপর দাদি আর এই কাজটা করেন নাই। যখন ওই যেই মহিলাটা এসে তার কোমর ব্যথার কথা বললেন, দাদি এই ঘটনাটা শুনিয়ে দিয়েছিলেন যে আমি তো এরপর থেকে এত বছর আর কখনোই কাজটা করি নাই, সুতরাং এগুলো এখন আর পারবো না, আমি এগুলো আর করি না। এই ঘটনাটা শুনেছিলেন বিজয় ভাই। আর দাদি উনি এতটা সাহসী একজন মানুষ, সাধারণত এই যে ভোগ দেয়া এই জিনিসগুলো কিন্তু পুরুষ সদস্যরা অধিকাংশ ক্ষেত্রেই করে থাকেন, কিন্তু দাদি একজন নারী হয়েও এমন সাহসী ছিলেন, এটা আসলেই একটা ব্যতিক্রমী জিনিস আমি বলবো। বিজয় ভাই জানিয়েছেন যে দাদি কিন্তু এখনও জীবিত আছেন, মানে যেহেতু বয়স হয়ে গেছে, কিছুটা তো অসুস্থতা তার ভিতরে আসবেই, সেই ধরনের বার্ধক্যজনিত কিছু সমস্যা তার মধ্যে আছে। মাঝে নাকি ওনার একবার ক্যান্সার ধরা পড়েছিল, ডক্টর ওনাকে থেরাপি নেয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু দাদি সেটাতে রাজি হন নাই। দাদি বিশেষ এক ধরনের হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে দাদি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন, তার শরীরে এখন কোনো ক্যান্সার নাই, একদম সুস্থ, অর্থাৎ ক্যান্সার থেকে উনি সুস্থ। দাদি এখনও বিভিন্ন ওয়াজ মাহফিল এগুলোতে অ্যাটেন্ড করেন, এগুলো শুনতে তার খুব ভালো লাগে। আর বিজয় ভাই দাদির জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। কারণ আসলে এই ভোগ দেয়ার এই ব্যাপারগুলো, এগুলো তো আসলে ভালো কাজ না। তবে উনি যেহেতু ওই কাজ থেকে ফেরত এসেছেন, উনি এই আধ্যাত্মিক আলোচনাগুলো শুনতে খুব পছন্দ করেন। ধন্যবাদ জানাচ্ছি বিজয় ভাইকে আর দাদিকেও।